মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোবার প্রেজেন্স ক্যাফে লাইভে। সাথে আছি আমি রুহানি সালসাবিল। আপনারা সবাই জানেন এই ঈদে আমাদের বড় পর্দায় চলছে মেগাস্টার শাকিব খান অভিনীত প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। আর আজকে যাকে নিয়ে আমাদের ক্যাফে লাইভ সাজিয়েছি তিনি হলেন প্রিন্সের পরী, ওপার বাংলা থেকে আগত বাংলাদেশের অতিথি জ্যোতির্ময়ী কুণ্ডু। ওয়েলকাম টু ক্যাফে লাইভ। কেমন আছেন? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। খুব সুন্দর সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তাই না? একদম। ওকে, প্রথমে আমার ছোট্ট একটা প্রশ্ন আছে, তুমি মানুষ নাকি পরী? বাংলাদেশের দর্শক আমাকে যা বলবে আমি সেটাই। ও গ্রেট। নিজের কেমন অনুভূতি হচ্ছে এই যে মেগাস্টার বারবার জিজ্ঞাসা করছে তুমি মানুষ নাকি পরী? দেখো, খুব ভালো লাগছে দর্শকের থেকে যে ভালোবাসাটা আমরা পেয়েছি বা পাচ্ছি এখন, আর আশা রাখবো দর্শক আমাদের ইন ফিউচারে এরকমই ভালোবাসা দেবে। খুব খুব ভালো লাগছে। মানে আমরা কি বলতো, আর্টিস্ট হিসেবে এটাই তো চাই, দর্শকের এই ভালোবাসাটাই তো আমরা চাই। আচ্ছা, যে গানটির কথা দিয়ে শুরু করলাম, প্রথমে সেই গানটির এক্সপিরিয়েন্সই শুনতে চাই। শুটিংয়ের এক্সপিরিয়েন্স যতদূর শুনেছি রাজস্থানে শুটিং হয়েছে এবং খুব তাড়াহুড়ো করে হয়েছে শুটিংটা। আচ্ছা, কদিন লেগেছে গানটা শুটিং করতে? 1.5 দিনের মতো। 1.5 দিনের মতো শুটিং হয়েছে? আরো কমও হতে পারে। হ্যাঁ, আমরা প্রায় ওই সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করেছি আমরা। এবং আমাদের যাওয়ার প্ল্যানিং হচ্ছিল আমরা যাব, কিন্তু যেদিন যাব তার আগের দিন রাতে আমি জানতে পারি যে আমরা সবাই, আমাদের গোটা টিম জানতে পারে যে পরের দিন সকালবেলা বা দুপুরবেলা আমাদের ফ্লাইট রাজস্থানের। ওকে। তো 14 তারিখ গিয়েছিলাম আমরা রাজস্থান। এবার আমি 14 তারিখ বলতে কোন মাসে? মার্চের। ওকে। তো আমি সবাইকে একটা কথাই বলছিলাম যে তোমরা রাজস্থান যাও, ঠিক আছে, কিন্তু 14th of March যেহেতু আমার জন্মদিন, আমি 14th of March কখনো কোনোভাবেই ফ্লাইটে থাকতে চাই না, কারণ একটা তো জার্নি ব্যাপার থাকে না। তো হয় আমাকে 13 তারিখ নিয়ে চলে যাও, নাহলে 15 তারিখ নিয়ে যাও, কিছু একটা করো। সেই 14 তারিখে যাওয়া হয়েছে আমাদের। সবাই আমাকে বলছে তুই এতবার বলেছিলিস না, এর জন্য তোকে 14 তারিখে নিয়ে যাচ্ছে, দেখ। তো ওই গেলাম, তারপরে আমাদের 15 তারিখে শুটিং শুরু হয়। এবং রাজস্থান তো খুব গরম, তারই মধ্যে শুটিং করা, বাট ভীষণ এনজয় করেছি। আবার সেই ওই মরুভূমিকে আমি এবার প্রচন্ড ঠান্ডা হতে দেখেছি, বিভৎস ঠান্ডা। ভোরে আমাদের একটা শুটিং হয়েছিল ওই 5:30 6টার দিকে। তো পিঙ্ক লুক যেটা আমার আছে ওটা কিন্তু ভোরে করা ওই শুটিংটা। তো প্রচন্ড ঠান্ডা, জানি না কারোর কেন ঠান্ডা লাগছিল না, আমারই একা ঠান্ডা লাগছিল ওখানে। আমি সবাইকে এ তোমার ঠান্ডা লাগছে না, এ তোমার ঠান্ডা লাগছে না, নিজের মনে হচ্ছে আমার কি একা ঠান্ডা লাগছে। তারপরে আমি বুঝেছিলাম যেহেতু আমি শাড়ি পরেছিলাম, আউটফিটের জন্য প্রবাবলি বেশি ঠান্ডা, শিফনের শাড়ি ছিল যেহেতু, আরো ঠান্ডা লাগছিল আমার বেশি। তো ওইভাবে আর কি খুব মজা করে করেছি শুটিংটা। ওকে, মনে রাখার মতো মেমোরি ক্রিয়েট হয়েছে, তাই না? আচ্ছা, প্রিন্সের সাথে কিভাবে যুক্ত হওয়া হলো? যেহেতু বলছিলাম যে বাংলাদেশের অতিথি, আমরা সবাই জানি যে জ্যোতির্ময়ী কুণ্ডু আমাদের ওপার বাংলার থেকে এসেছে, সেখানকার নাগরিক সে। তো প্রিন্সের কলটা কিভাবে গিয়েছে? মানে প্রিন্সের জন্য জিজ্ঞাসা করেছিলেন যে আমাকে কে কাস্ট করলো? এটা কি মেগাস্টার শাকিব খান আর ডিরেক্টর আর প্রোডিউসার কার পক্ষ থেকে? প্রত্যেকেরই যৌথ সিদ্ধান্ত ছিল এটা। আমার কাছে যখন প্রথম ফোনটা আসে তখন আমার অলরেডি ওপার বাংলায় প্রজাপতি 2 মানে আমার প্রথম ছবি, সেটার রিলিজ আছে, মানে সামনে ছিল। তো সেই নিয়ে একটা না টাইমের খুব এদিক ওদিক হচ্ছিল। প্রথমে আমার সঙ্গে না হয়ে যায় এই কাজটাতে। আচ্ছা, যেহেতু আমার টাইমের একটু প্রবলেম হচ্ছিল, না হয়ে যায়। মানে ওটা কি প্রজাপতি 2 রিলিজের সময়? একদম রিলিজের সময় এই কাজটা আমার কাছে আসে। প্রথম না হয়ে যায়, তারপরে দেখি আবারও এই একইভাবে আবার কথা শুরু হচ্ছে। প্রজাপতি 2 আমি ভুল না করলে সেটা বড়দিনে, আবার সেদিককার মেগাস্টার দেবের জন্মদিনে রিলিজ হয়েছে, রাইট? তার মানে খুব অল্প সময়, খুবই অল্প সময়। মানে ওই যখন রিলিজ ডিসেম্বরের 25 তারিখ ছিল। হ্যাঁ, যখন রিলিজ হচ্ছে তার আগে থেকে এই কাজটার কথা। আর যেহেতু তখন আমার প্রমোশনসের ওই দিকের একটা ব্যাপার ছিল, এবার আমি এখানে শুটিং এর ডেট কি করে বা শুটিং করব কি করে, এবার প্রথমেই আমাকে ছাড়া যাবে না, নাহলে এরাও চেষ্টা করেছিল যে যদি কোনোভাবে ডেট একটা ম্যানেজ করে করা যায়। কিন্তু যেহেতু আমাদের এই শুটিংটা অনেকটা পিছিয়েছে, প্রিন্সও অনেকটা পিছিয়ে এসছে, কারণ আমাদের ওটা ডিসেম্বরে, আশা করি ডিসেম্বর কি জানুয়ারির মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তো যেহেতু আমাদের ভিসা প্রবলেম বলো, কিছু পারমিশনের প্রবলেমের জন্য আমরা সেই মুহূর্তে কাজটা করে উঠতে পারিনি, সেই মুহূর্তে সিনেমাটা শেষ করে উঠতে পারিনি, তাই হয়তো কাজটা আমি করতে পেরেছি। যদি ওই সময় শেষ হয়ে যেত তাহলে হয়তো নাই করে দিতে হতো। আচ্ছা, এই যে ডেটস নিয়ে প্রবলেম, এটাকে আমার মনে হচ্ছে যে জ্যোতির্ময়ীর জীবনে মধুর বিড়ম্বনা, তাই না? না গো, না, একদম। আমি কাজটা করতে চাই, আমি কাজটা খুবই করতে চেয়েছিলাম, কারণ এই গল্পটা এবং এই চরিত্রটা
সাথে মেগাস্টার শাকিব খান, এই বাংলাতে কাজ করব, এটা আমি খুব মন প্রাণ দিয়ে চেয়েছিলাম করতে। তো আমার সঙ্গে আমার প্রজাপতি 2 এর টিম, প্রিন্সের টিম প্রচুর সহযোগিতা করেছে। ওনারা একে অপরের সঙ্গে কথা বলেছেন, ডেট বের করেছেন এবং ভীষণ থ্যাঙ্কফুল বাংলাদেশের দর্শকের কাছে এত ভালোবাসা পাচ্ছি। বাংলাদেশে কবে আসা হয়েছে? বাংলাদেশের কোন দিকগুলো সবচেয়ে ভালো লাগছে, বিশেষ করে খাবার? হ্যাঁ, বাংলাদেশ এসছি 27 ওকে। তো খুব ভালো লাগছে। দেখো, আমি ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ সম্বন্ধে এত এত কথা শুনেছিলাম, ওনাদের আতিথেয়তা, খাবার, এখানকার ভালোবাসা দর্শকের, সেটা সামনে থেকে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছে। এবং আমি বলেছিলাম যে কাচ্চি বিরিয়ানি খাবো, আমাকে আমাদের টিম খাইয়েছে কালকে রাতে। কালকে হ্যাঁ, মানে 27 রাতেই আমি খেয়েছি কাচ্চি বিরিয়ানি। যেদিন আসা হয়েছে সেদিন কাচ্চি টেস্ট নেওয়া হয়েছে। একদম। আরো বেশ কিছু খাবার আশা রাখছি এবং এখানকার মানে ঘুরতে যাওয়ার ভীষণ ইচ্ছা আছে। তো কাজের মানে এত হচ্ছে, হ্যাঁ হয়ে উঠছে না, বাট আমি আশা রাখবো আমি যেতে পারবো। ওকে। এই যে প্রিন্সে কাজ করা আমাদের দেশের মেগাস্টার শাকিব খানের বিপরীতে এবং ওপার বাংলায় কাজ করা হয়েছে সেখানকার মেগাস্টার দেবের বিপরীতে। সো দুজনেরই তো নিজস্বতা আছে, ইটস নট অ্যাবাউট কম্প্যারিজন। আমি জাস্ট এক্সপিরিয়েন্সটা জানতে চাচ্ছি যে ওনার কাজ করার প্যাটার্নটা কীরকম কো আর্টিস্ট হিসেবে, এবং শাকিব খানের কাজ করার প্যাটার্নটা কীরকম কো আর্টিস্ট হিসেবে, কি কি এক্সপিরিয়েন্স হলো দুজনেরটাই শুনবো। দেখো, দুজনেই ভীষণ সাপোর্টিভ। মানে আমার প্রজাপতি 2-তে যেটা হয়েছিল, যে যেহেতু প্রথম কাজ, আর বাংলাদেশেও আমার প্রিন্স প্রথম কাজ, ওনাদের দুজনের থেকে যে সাপোর্টটা আমি পেয়েছি এবং যে স্পেসটা আমি পেয়েছি, যেটা একজন আর্টিস্টের খুব দরকার হয়। মানে আমি একটা সিন করতে যাওয়ার সময় আমার মানে সবসময় মাথায় এটা চলে যে দেবদা, শাকিব খান কি ভাববে না ভাববে, কি করে সিনটা করব, এটা যে কোনো মানুষের আসবে। বাট ওনারা আমাকে সবসময় সেই স্পেসটা দিয়েছে যে তুমি তোমার মতো করে ভাবতে পারো, তুমি তোমার মতো করে সিনটা করতে পারো। এবং আমি ওনাদের অক্লান্ত পরিশ্রম করতে দেখেছি একটা সিনেমার জন্য। মানে শাকিব খানকে আমি রিসেন্টলি প্রিন্সেই বলছিলাম যে ওনার একটা সিনেমা বানানোর জন্য যে কি পরিশ্রম থাকে, এতটা ডেডিকেশন, এতটা জেদ, খিদে, যে আমাকে দর্শকের জন্য ভালো সিনেমা বানাতেই হবে, আমাকে ভালো কাজ উপহার দিতেই হবে। কারণ দর্শকের তো ওনার থেকে এক্সপেকটেশন অনেক বেশি ওনার কাছ থেকে। তো প্রচণ্ডভাবে চেষ্টা করেন দুই বাংলার মেগাস্টারই যে তাদের দর্শকের জন্য একটা ভালো সিনেমা বানানোর জন্য। তো এটাই খুব খুব ভালো লেগেছে। আচ্ছা, শাকিব খান অ্যাজ আ কো আর্টিস্ট সেটে কীরকম? খুবই খুবই শান্ত স্বভাবের এবং খুবই ভালো মানুষ উনি। মজাও করেন, অনেকে বলে যে মজা করে না সেটে, বাট আমার চুপচাপ থাকে, গম্ভীর থাকে। না, গম্ভীর না, গম্ভীর বলবো না, এটা আমরা অনেকের কাছেই শুনি। না গম্ভীর তো আমি দেখিনি। মানে আমি কেন, আমাদের সেটে যারাই আছে আমাদের টিমে কেউই বলবেন না উনি গম্ভীর। খুবই মজা করে আমরা কাজটা করেছি। উনি এমন কথা বলবে, এমন সময় তুমি হাসি থামাতে পারবে না, মানে হয়তো তুমি এক্সপেক্টই করোনি কথাটা যখন মানে বলতে পারেন উনি। তো এরকমই খুব মজা করে। দেখো, একটা কাজ করতে গিয়ে তুমি যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না তৈরি করতে পারো, তখন তুমি কিছুতেই সেই মানুষটার সঙ্গে কাজ করে উঠতে পারবে না। এবং আমরা প্রিন্স করতে গিয়ে না পুরো একটা ফ্যামিলি হয়ে গেছি। মানে ডিরেক্টর বলো, প্রডিউসার বলো, সবাই এতটা ভালো বন্ধুত্ব আমাদের মধ্যে, তাই হয়তো কাজটাকে এত জটিলতার মাঝখানেও আমরা করে উঠতে পেরেছি। আচ্ছা, আর আমি যদি ওপার বাংলার মেগাস্টার দেবের কথা বলি, যে অ্যাজ আ কো আর্টিস্ট দেব কিরকম সেটে? দেবদা খুব মজার মানুষ। দেবদা ভীষণ মজার মানুষ, সেটে সারাক্ষণ মজা করতে থাকে। খুবই উনিও ভীষণ সাপোর্ট করেছেন আমাকে। আমার যেহেতু আমাদের একই জায়গায় আমরা থাকি, তো খুবই ভালো মানুষ এবং ভালো মনের মানুষ। আচ্ছা, প্রিন্সের শুটিংয়ের অংশ নিয়ে যদি একটু জানতে চাই, যে পরীর যে অংশগুলো প্রিন্স মুভিতে আমরা দেখছি, কতদিন লেগেছে শুটিং হতে, কোথায় কোথায় শুটিং হয়েছে? আমি তো শুধু মনে হয় বম্বেতে যাইনি। বম্বেতে আমাদের আইটেম গানটা হয়েছে খুব সম্ভবত। আর শ্রীলঙ্কায় আমি শুটিং করেছি। আর বাংলাদেশ আমার আসা হয়নি শুটিং করতে, কারণ আমার এখানের কোনো পোর্শন ছিল না। কারণ বাংলাদেশেরটাই আমরা কলকাতায় করেছি শুটিংটা, কলকাতা এবং রাজস্থান। আচ্ছা, মোটামুটি কতদিনের জার্নি ছিল? অনেকগুলো দিন গো, আমি ওইভাবে ক্যালকুলেট করিনি। অনেকগুলো দিন আমাদের সময় লেগেছে। এবং আমরা না একটা সুতোর উপর দাঁড়িয়েছিলাম যে এই দিনটায় যদি আমরা এই সিনটা না করতে পারি, তাহলে পরের দিন আরো দুটো সিন জমে যাচ্ছে। তো ওই দুটো সিনকে করে উঠতে হবে, নাহলে আমাদের রিলিজ ডেট সামনে চলে এসছে। মানে একটা জটিলতার মধ্যে আমরা এমনভাবে পড়েছিলাম, পারমিশন ইস্যু বা নানা রকম ভাবে। তো এটার জন্য, এবং শাকিব খানও এই সিনেমাটাতে, আমি যদি খুব ভুল না হই, উনি এই সিনেমাটার সঙ্গে প্রায় 5 মাস ধরে আছেন। ওনার এতদিনেও শিডিউল ছিল না, তারপরেও উনি বললাম না ভালো সিনেমা বানানোর জন্য উনি খুবই চেষ্টা করেন। তো
তো এইভাবেই আর কি। আচ্ছা, যদি একটু টাইম ফ্রেমটা জানতে চাই যে কোন মাসে শুটিংটা শুরু হয়েছে, জ্যোতির্ময়ীর অংশটুকু, এবং কোন মাসে শেষ হয়েছে? একদম মনে নেই। জানুয়ারিতেই তো মনে হয় আমরা শ্রীলঙ্কা গেলাম। শ্রীলঙ্কায় আমাদের 10-12 দিনের একটা সেশন ছিল। তারপরে আমরা শ্রীলঙ্কাতে, তারপর কলকাতায় শুটিং শুরু করলাম। কলকাতা তো বেশ কিছুদিন শুটিং হয়েছে, প্রায় ফেব্রুয়ারিতে মোটামুটি 20 দিনের মতো হয়েছে। 20 দিন, হ্যাঁ, খুব ভুল যদি না হয় 20 দিন হবে। তারপরে রাজস্থানে আমাদের গানটার জন্য যাওয়া, রাজস্থান। তারপরে তো বম্বেতে একদিন মনে হয় শুটিং হয়েছে গানটার জন্য। ওকে, আর এখন তো আমরা বড় পর্দায় প্রিন্স দেখতেই পাচ্ছি। একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেক থেকে ফিরে প্রিন্সের পরির সাথে আমাদের আরো গল্প হবে। দর্শক, আপনারা দেখছেন মেরিল মিল্ক সোবার প্রেজেন্স ক্যাফে লাইভ। একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেকের পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। মেরিল মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন মেরিল মিল্ক সোবার প্রেজেন্স ক্যাফে লাইভ। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন অভিনয় শিল্পী জ্যোতির্ময়ী কুণ্ডু, যাকে এখন আমরা বলছি প্রিন্সের পরি। ওয়েলকাম ব্যাক। প্রিন্সের গল্প হচ্ছিল, আবার একটু প্রিন্সেই ডুব দিতে চাই, প্রিন্স নিয়ে গল্প করতে চাই। আচ্ছা, কথা প্রসঙ্গে বারবার চলে আসছে যে মেগাস্টার শাকিব খান চেষ্টা করেন প্রজেক্টটাকে খুব সুন্দরভাবে কমপ্লিট করার, বা উনি ওনার বেস্টটা দেন, এবং সেটা রীতিমতো পাগলামের পর্যায়ে চলে যায়। যেটা আপনি বলছিলেন যে একটা ভালো সিনেমা বানানোর জন্য তিনি একরকম পাগলামি করেন। কি কি পাগলামি দেখলেন তার মধ্যে? আমি একদিন ভ্যানে, মেকআপ ভ্যানে, আমার মনে আছে, পিয়ান্দি অ্যাকচুয়ালি যে নন্দার চরিত্র করেছে এখানে প্রিন্সে, মানে প্রিন্সের বৌদি যে, তো পিয়ান্দি আর আমার, যেহেতু আমরা একসাথে বসে গল্প করছিলাম, হঠাৎ করে দেখলাম পাশের মেকআপ ভ্যান থেকে একটা গম্ভীর আলোচনা আসছে। আমরা ভাবছি কি হচ্ছে, এত গম্ভীর আলোচনা কি হচ্ছে? আমরা সব লাইট ফাইট অফ করে শুনছি যে কি এটা। তারপরে জানতে পারলাম শাকিব খান গোটা টিমকে ডেকেছেন ওনার ভ্যানে, ওনার মেকআপ রুমে আর কি। তো ভ্যানের না দুটো দিক হয়, একদিকে মানে দুটো মেকআপ রুম হয় আর কি। তো ওই ওনার দিকের ওনার পোর্শনে সবাইকে ডেকেছেন, গোটা টিমকে ডেকে বোঝাচ্ছেন, দেখো আমরা এই কাজটা এইভাবে করতে পারি, কতটা সহজ করে এবং কতটা ভালো করে কাজটা করতে মানে পারা যেতে পারে। উনি গোটা টিমের সঙ্গে বসে আলোচনা করছেন যে কি করে আরো ভালো করা যেতে পারে, দেখো এটা থেকে এটা করলে মনে হয় বেটার হতো না। আমরা পাশ থেকে শুনতে পাচ্ছি, উনি এক্সাইটেড হয়ে যাচ্ছেন মাঝে মাঝে যে কেন হচ্ছে না, এটা কেন হচ্ছে না। তো এইটা আমি দেখেছি ওর মধ্যে। ওকে, দর্শক হিসেবে বলবো যে যখনই মেগাস্টার শাকিব খানের একটা সিনেমা আসে, আমাদের এক্সপেকটেশন অনেক বেশি থাকে, কিন্তু যেটা আমরা রিভিউ দেখছি সোশ্যাল মিডিয়ায় বলি বা ওভারঅল বলি সিনেপ্লেক্সগুলোতে, যে সেই আশানুরূপ সাফল্য প্রিন্স পায়নি, যেটা আমরা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি। সো আমি যদি একটু জ্যোতির্ময়ের জায়গা থেকে জানতে চাই যে এক্সপেকটেশন অনুযায়ী রেসপন্স কেমন পাওয়া হচ্ছে? দেখো, আমি প্রথমেই বললাম আমাদের কিছু জটিলতা তো ছিলই প্রথম থেকে, কারণ এই সিনেমাটা ওই ডিসেম্বরে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, জানুয়ারিতে। তো আমরা শুটিং শুরুই করেছি হয়তো জানুয়ারির শেষের দিকে। তো তারপরেও আমাদের শ্রীলঙ্কায় যখন আমরা গিয়ে পৌঁছালাম, তারপরে আমাদের এখানে পারমিশন হয়ে যায় আর কি, সেখানে আমরা আবার ফিরে আসি। তো একটা না বিভৎস জটিলতার মধ্যে ছিলাম, এবং সময় আমাদের কাছে এতটাই মূল্যবান হয়ে উঠেছিল তখন যে আমাদের এই সময়ের মধ্যে আমরা একটা টাইম সেট করে দেওয়া হয়েছিল যে এটার মধ্যে এটা শেষ করতেই হবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, কিছু কিছু টেকনিক্যাল ইস্যু থাকতে পারে আমাদের, যেটা আমরা প্রথম থেকেই বলে এসেছি, বাট যেটা সোশ্যাল মিডিয়ায় আনা হচ্ছে, দেখো যেটা আছে তো আছে, সেটা আমরা প্রথম থেকেই বলেছি, কিন্তু যেটা নয় সেটাকেও না অনেক বড় আকার করে দেখানো হচ্ছে। যেমন বিভিন্ন ধরো পোস্ট দেখতে পাচ্ছি, যেমন আমাদের সিনেপ্লেক্সে, আমি তো খুব একটা এই বিষয়ে জানি না, অনেক সমস্যা হয়েছে শুনেছিলাম ডিসিপি জমা দিতে, তারপরেও হয়ে ওঠেনি, অনেকবার 4 দিন চলেনি প্রিন্স। তো এই জটিলতাগুলো জানি না কেন তৈরি হয়েছিল, বাট আমি দর্শকের কাছে এটাই মানে হ্যাটস অফ বাংলাদেশের দর্শককে, যে এত কিছু জটিলতার পরেও দর্শক হুড়মুড়িয়ে সিনেমা হলে এসে সিনেমাটা দেখছে। কালকে আমি হল ভিজিটে গেছিলাম, দর্শকের যে উন্মাদনা, যে ভালোবাসা দেখেছি না, মানে আমার মনে হয় যে মেগাস্টারকে, ওনাদের দেশের মেগাস্টারকে ওনারা এত বেশি ভালোবাসেন, ওনার জন্য আচ্ছা কে কি বলছে দেখে লাভ নেই, সিনেমাটা তো দেখে আসি, মানে এরকম একটা ব্যাপার। ওকে, আমি বলবো তাহলে যে জ্যোতির্ময়ী বলছে তার জায়গা থেকে সে সন্তুষ্ট। হ্যাঁ দেখো, আমরা যখন সিনেমা করতে আসি বা কেউ যখন সিনেমা বানান, এই প্রডিউসার ডিরেক্টরের কথাই যদি তুমি বলো, বা আমরা আর্টিস্ট হিসেবে যখন কাজটা করতে আসি, আমরা শুধু কাজ বলে কাজ করতে আসি না, ওই কাজটার প্রতি না আমাদের একটা ভালোবাসা তৈরি হয়ে যায়, একটা অভ্যেস তৈরি হয়ে যায়। এখন যেমন সারাক্ষণ ঘুমাতে যাওয়ার সময় প্রিন্স, ঘুম থেকে ওঠার সময় প্রিন্স, সব সময় প্রিন্স আছে, প্রিন্সময় হয়ে আছে বিষয়টা আর কি। তো
সিনেমাটা একটা সন্তানের মতো আমাদের কাছে। আমরা কখনোই চাইবো না সিনেমাটাকে মানে অর্ধেক করে ছেড়ে দিতে। আমরা চেষ্টা করেছি পরিপূর্ণভাবে সিনেমাটাকে তৈরি করে দর্শকের মানে মধ্যে পৌঁছে দিতে, এবং আমরা 100% চেষ্টা করেছি, আমাদের পুরো টিম চেষ্টা করেছে, বাকিটা দর্শক বলবে। ওকে, এখন আমরা জ্যোতির্ময়ী ইন পার্সন কেমন একটু জানার চেষ্টা করব। চলো। তার জার্নিটা নিয়ে একটু কথা বলি প্রথমেই। যে আমরা যতদূর জানি যে বর্ধমানের মেয়ে, পশ্চিমবঙ্গের বর্ধমানের মেয়ে, সেখানে থেকেই মডেলিং এর শুরু। তারপরে আমরা তাকে স্টার জলসার পেখম চরিত্রে দেখেছি বধুয়া সিরিয়ালে। সেখান থেকে একেবারে মেগাস্টার দেবীর বিপরীতে প্রজাপতি 2, এবং তারপরে মেগাস্টার শাকিব খানের বিপরীতে প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। গ্রাফটা যদি বলি, ক্যারিয়ারের গ্রাফটা যদি বলি, সেটা খুব স্মুথলি একদম ওপর দিকে চলে গেল, তাই না? সো জার্নিটা একটু শুনতে চাই। জার্নি বলতে দেখো, আমি যেটা করেছি সেটা আমি আমার ভালোবাসার কাজের জন্য করেছি, কারণ এই কাজটাকে আমি ছোট থেকে ভালোবাসতাম। টিভিতে চললে আমার মনে হতো যে আমি অভিনয় করব, আমি সবাইকে ছোট থেকে এটাই বলতাম। তো আমি বেশি ছোটবেলাতে অ্যাক্ট্রেস হওয়ারই স্বপ্ন ছিল? হ্যাঁ, একদমই তাই। আমি বেশি কিছু করিনি, আমি যতটুকু করেছি আমার ভালোবাসার কাজের কাছে পৌঁছানোর জন্য করেছি। আমি খুব ছোট বয়স থেকে মডেলিং করি, প্রায় 14+, তখন 14+, তখন থেকে মডেলিং শুরু করি। আমি 2.5-3 বছরের মতো মডেলিং করেছিলাম, এবং বর্ধমান থেকে কলকাতা একটা ডিস্টেন্স আছে, ধরো 2.5-3 ঘন্টার একটা জার্নি তো থাকে। তো সেইটা করে আমি রেগুলার আপ ডাউন করতাম বর্ধমান থেকে, আমি জাস্ট এইটুকুই। তারপরে ধারাবাহিকের সুযোগ আসে আমার কাছে। ধারাবাহিকটা কমপ্লিট করার পরে 7-8 দিনের মাথায় প্রজাপতি 2 দেবদার, তারপরে তো ওটা চলতে চলতে প্রিন্স। এবং তার জন্য দর্শককে অসংখ্য ধন্যবাদ, এবং ভগবানের কাছে আমি অশেষ কৃতজ্ঞ থাকবো। কারণ দেখ, ভগবানের কাছে তো কৃতজ্ঞ আলাদা করে বলার কিছু নেই, বাট উনি হয়তো আমার সব পদক্ষেপ দেখেন, এবং ওনার আমি সাথে আছেন, ভালোবাসার দেখছেন আমাকে, এটাই বলবো। আমার কাছে মনে হচ্ছিল ক্যারিয়ারটা স্বপ্নের মতো, তাই না? সবকিছু স্বপ্নের মতো সুন্দর না? না, সবসময় তো থাকে না, মানুষের এক একটা সময় থাকে, সবসময় হয়তো থাকবে না, বাট আমি সব সিচুয়েশনের জন্যই রেডি। ওকে, সো বাংলাদেশে কি রেগুলার কাজ করার প্ল্যান আছে বা ইচ্ছে আছে? দর্শক যদি চায় আমি সব জায়গায় কাজ করতে চাই। আচ্ছা, এই যে ছোটবেলা থেকে অ্যাক্ট্রেস হওয়ার ইচ্ছে, অ্যাক্ট্রেস না হলে জ্যোতির্ময়ী কি হতো, কোন প্রফেশন বেছে নিত? কি প্রফেশন বেছে নিতাম? আমি তো দেখো, আমার কাছে সেকেন্ড অপশন কিছু ছিল না। আমাকে এই কথাটা আমি ছোট থেকে শুনে এসেছি যে কি হবি যদি হিরোইন না হতে পারিস, যদি অভিনেত্রী না হতে পারিস, কি হবি? কিছু হবো না, নো অপশন, হলে অ্যাক্ট্রেস হব, না হলে কিছু হব না। ওরে বাবা। আচ্ছা, বাংলাদেশের কাজ দেখা হয়, সিনেমা বা ওটিটির যে কাজগুলো রয়েছে? আমার ছোট ছোট নাটক আমার খুব ভালো লাগে, যেগুলো সোশ্যাল মিডিয়ায় আসে, ফেসবুকের মাধ্যমে আমাদের, ওটা আমার খুব ভালো লাগে, এবং আমি শাকিব খানের অনেক কাজ দেখেছি। ওকে, আর মেগাস্টার শাকিব খান ব্যতীত যদি আরো আর্টিস্টদের কথা জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশের আর কোন কোন আর্টিস্টের কাজ দেখেছেন এবং ভালো লাগে? আমার সবার কাজ ভালো লাগে। দেখো, আমি তো এখানে কাউকে বেশি করে চিনি না, কারোর সঙ্গে আমার পরিচয় নেই, বাট যতটুকু আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা সম্ভব, আমি ইন্ডিয়ায় থাকি, এবারে সেখানে খুবই কম পৌঁছায়, বা যেগুলো পৌঁছায় সেগুলো আমি দেখতে পাই, তো ভালো লাগে, সবার কাজই ভালো লাগে আমার। আচ্ছা, যদি পরীকে একটু জিজ্ঞাসা করি, পরীর বিয়ে করার প্ল্যান কবে? এখন নেই। এখন নেই না। তো বাংলাদেশের ছেলেদের কেমন লাগছে? এমন কি কোনো সম্ভাবনা আছে যে পরী বাংলাদেশে বিয়ে করে ফেললো? তোমাকে ইন্ডিয়া থেকে বাংলাদেশ নিয়ে চলে এলে? দেখো, আমরা খুব অতিথি পরায়ণ, আমরা অতিথিদেরকে আপন করে নিতে ভালোবাসি। জানি না, লজ্জা পাচ্ছে কেন? না, লজ্জা পাচ্ছি না গো, কি ব্যাপার? লজ্জা পাচ্ছি না, কোনো ঘটনা আছে নাকি? লজ্জা পাচ্ছে? আর কোথায় যাবে তুমি? না, কোনো লজ্জা পাচ্ছি না, এবার সবটাই ঈশ্বর। দেখো, আমি বাবা মাকে এতদূর নিয়ে আসতে চাই না, আমি ইন্ডিয়াতে বিয়ে করবো, এটাই। আচ্ছা, জীবনে কেউ আছে নাকি সিঙ্গেল? না, সিঙ্গেল। এটা তো সব নায়িকারাই বলে। না, আমি একদম সত্যি কথা বলছি। ওকে, সোশ্যাল মিডিয়া দেখবে, কিছু নেই, কিছু নেই। আগে ছিল? না, কোনোদিন জীবনে এখন না। প্রেম, হ্যাঁ, প্রেম তো জীবনে সবার থাকে, প্রেম তো জীবনে সবার থাকে, এসেছে চলেও গেছে এরকম। সো জ্যোতির্ময়ীকে যদি একটু বলি যে তার প্রাক্তন জ্যোতির্ময়ীকে কি শিখিয়েছে, ওই সম্পর্কটা থেকে জ্যোতির্ময়ী কি শিখেছে? খুব কঠিন প্রশ্ন করলে, আমার প্রাক্তন আমাকে কি শিখিয়েছে? ওর কাছ থেকে আমি শিখেছি অনেক কিছু, ভালোবাসতে শিখেছি ওর কাছ থেকে আমি, কারণ আমার বলতে পারো জীবনের ওই প্রেমটাই হয়তো খুব মন দিয়ে করেছিলাম, ওই প্রেমটা খুবই কাছের ছিল। এবং দেখো, সবসময় আমি বলছি না যে ওরা আমার প্রতি ভালোবাসা, ওর আমার প্রতি বা আমার তার প্রতি ভালোবাসা কম ছিল, ভালোবাসাটা আমাদের সেমই ছিল, কিন্তু হয় না, এই তালাটা এই চাবির জন্য নয়।
ওকে, আমাদের একটু প্রবলেম হচ্ছিল, তো আমি কাউকে খারাপ বলছি না, ও ওর মতো আমি আমার মতো। একটা সময় এসে মনে হচ্ছিল যে আর হয়ে উঠছে না, তো উনি ওর মতো ভালো থাকে, আমি আমার মতো ভালো থাকি। আচ্ছা, যদিও ভীষণই ব্যক্তিগত প্রশ্ন, তবু জিজ্ঞাসা করা, এটা আপনার স্বাচ্ছন্দ্য যে আপনি অ্যান্সার করবেন কিনা, বিচ্ছেদটা আসলে কার তরফ থেকে ছিল? এটা মানে খুব ইয়ে হয়ে যাচ্ছে, বিচ্ছেদ না, ব্যাপারটা হচ্ছে আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল এটা, যে দেখো খুবই একটা, দেখো সম্পর্ক শুরু হয় হাজারটা ভালো লাগা দিয়ে, এবং সম্পর্ক শেষে এসে যখন আমরা দেখতে পাই না যে সেই ভালো লাগাগুলো কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে, তখন যে মানুষটার প্রেমে পড়েছিলাম সেই মানুষটাই আর থাকে না, পুরো চেঞ্জ হয়ে যায়। তো সেখানে আমার মনে হয় ঝগড়া ঝামেলা না করে নিজেদের মতো তুমি ভালো থাকো, এবং তারও একটা জায়গায় গিয়ে মনে হয়েছিল যে অন্য জায়গায় ভালো থাকতে পারবে, তোমার মনে হয় সে তার মতো ভালো আছে এখন। আচ্ছা, সম্ভবত উত্তরটা আমি পেয়েছি। একটা সুন্দর সম্পর্ক বজায় রাখতে কোন বিষয়টা সবচেয়ে বেশি জরুরি? বিশ্বাস। ওকে, বিশ্বাস, কারণ আমরা বেঁচেই থাকি বিশ্বাসে। আমি প্রচণ্ডভাবে মানুষকে বিশ্বাস করি, আমি কেন, আমাদের সবাই, আমরা প্রচণ্ডভাবে মানুষকে বিশ্বাস করি, এবং ভালো ব্যবহার। কারণ আমি তোমার, তো আজকে আমি চলে যাব, তুমি আমাকে মনে রাখবে না, কিন্তু আমি তোমার জন্য কি করতে পারি, আমি তোমার সাথে চারটে ভালো কথা বলতে পারি, ভালো ব্যবহার করতে পারি, কারণ এই ব্যবহারটাই আমাদের সারা জীবন মনে থাকে। এবং ভালো সম্পর্ক তৈরি করার জন্য, প্রেমের দিক থেকে তুমি যদি বলো, কারোর সঙ্গে জীবন কাটানোর জন্য, আমার মনে হয় আমরা যেমন ভাবি যে বাবা মাকে আমরা ভালো রাখবো, সেরকম আমাদের এটাও ভাবা উচিত আমার অপর দিকে যে মানুষটা আছে তাকে আমি তার সঙ্গে থাকবো তাকে ভালো রাখার জন্য। তো এইভাবে যদি সম্পর্কগুলো গুলোকে ভাবা হয়, তাহলে মনে হয় অনেক ইজি হয়ে যায়, এবং আত্মসমর্পণ, ভালোবাসা আমার কাছে। গ্রেট। আমরা একদম শেষ দিকে আছি, একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। মেগাস্টার শাকিব খানকে যেহেতু খুব কাছ থেকে দেখা হয়েছে, এমন কোনো একটি বিষয় যেটা আমরা দর্শকরা জানি না কিন্তু জ্যোতির্ময়ী সেটা নোটিস করেছে বা দেখেছে? না, আমিও সেরকম কিছু দেখিনি ওনার, দর্শক জানে না বা সেরকম তো কিছু নেই, মানে আমি দেখিনি, হয়তো অনেক কিছু একজনের মধ্যে আমি দেখিনি। যতটুকু ওনার সঙ্গে আলাপ আমার সেটেই, ওইটুকু সময়ের মধ্যে ওনার কাজ ছাড়া তো মানে সারাক্ষণ কাজের মধ্যে থাকতে দেখেছি ওনাকে আমি। মানে মেকআপ রুমে বলো, মেকআপ রুমে যখন শুনতে পাই নানা রকম কথা এদিক ওদিক থেকে, সেই মেকআপ রুমে উনি কাজের কথাই বলছেন, উনি ফ্লোরে এসেও কাজই করছেন, সাথে মজাও করছেন, আড্ডাও মারছেন, ব্যাস এইটুকুই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দারুণ সময় কাটলো, আর আজকে আমার ভীষণ ভালো লাগছে যে জ্যোতির্ময়ীকে পেয়েছি। অনেক অনেক শুভকামনা থাকলো প্রিন্সের জন্য। একদম, তুমিও খুব ভালো থেকো। ওকে, আজকের মতো তাহলে দর্শকদেরকে বাই বলছি। দর্শক, এই ছিল আমাদের আজকের মেরিল মিল্ক সোবার প্রেজেন্স ক্যাফে লাইভ। শুনছিলাম প্রিন্সের গল্প, বড় পর্দায় প্রিন্স চলছে, সবাই সিনেমা হলে যাবেন, প্রিন্স দেখবেন, ভালো লাগা মন্দ লাগা সবটুকুই জানাবেন। আজকের মতো আমি রুহানি সালসাবিল বিদায় নিয়ে নিচ্ছি, সবাই খুব ভালো থাকুন, ক্যাফে লাইভে আবারও দেখা হবে।